2024 সালের জানুয়ারির শুরুতে একটি খবর এসেছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল। এটি ছিল একটি মা তার নিজের 4 বছরের নিষ্পাপ ছেলেকে হত্যার খবর। আর যে মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তিনি একজন সাধারণ মহিলা নন, একজন ডেটা সায়েন্টিস্ট এবং একটি বড় কোম্পানির সিইও। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা সূচনা সেট মামলার কথা বলছি। তাহলে সূচনা সেট মামলার পুরো ঘটনা কি? কেন সূচনা সেট তার 4 বছরের নিষ্পাপ ছেলেকে হত্যা করল? পুলিশ কিভাবে তথ্য পেল এবং এখনো পর্যন্ত পুলিশের তদন্তে এই মামলার বিষয় কি বেরিয়ে এসেছে? আসুন আমরা এই ভিডিওতে ধাপে ধাপে সব কিছু জানি। তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, যেমনটি আমরা আপনাকে বলেছি, এই গল্পটি সূচনা সেট কেসের সম্পর্কে, যা কিছুদিন আগে সংবাদে এসেছিল। সূচনা সেট মূলত পশ্চিম বাংলার বাসিন্দা ছিলেন। তিনি কলকাতা থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন। পরে তিনি কম্পিউটারের ক্ষেত্রে তার ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। তিনি পেশায় একজন এআই বিশেষজ্ঞ এবং ডেটা সায়েন্টিস্ট। সূচনা সেট 100 ব্রিলিয়েন্ট উইমেন ইন এআই এথিক্স তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপও করেছেন। শুধু তাই নয়, তিনি রোমান রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ ফেলো হয়েছেন। আপাতত তিনি বেঙ্গালুরুতে বসবাসকারী ছিলেন। সূচনা সেট বেঙ্গালুরুতেই একটি কোম্পানির সিইও ছিলেন। রাত 11:30টার দিকে গোয়ার ক্যালাঙ্গুড বিচের কাছে সোল বোনিয়ান গ্র্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট হোটেলে প্রবেশ করেন সূচনা সেট। সম্প্রতি 6ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি সময়ের জন্য এই হোটেলটি বুক করেছিলেন। বুকিং অনুযায়ী 10ই জানুয়ারি পর্যন্ত সূচনাকে এই হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু 6ই জানুয়ারি চেক ইন করার পর 7ই জানুয়ারি রাত 9:30টার সময় সূচনা হোটেলের স্টাফকে ফোন করেন যে তার একটা অত্যন্ত জরুরি কাজ পড়ে গেছে, তাই তিনি এক্ষুনি ট্যাক্সিতে করে ব্যাঙ্গালোরে যাবেন। তো হোটেলের স্টাফরা বলেন, ফ্লাইটে আরও সুবিধে হবে ম্যাম, আপনি ফ্লাইটে গেলে টাকাও কম লাগবে আর অনেক দ্রুতও পৌঁছে যাবেন। কিন্তু সূচনা জেদ করে যে তার জন্য একটা ট্যাক্সির ব্যবস্থা করা হোক। হোটেলের কর্মচারীরা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে বোঝে না এবং বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য ট্যাক্সির ব্যবস্থা করে দিন। পর হোটেলের কর্মীরা ট্যাক্সি ড্রাইভারের সাথে যোগাযোগ করে। অনেক ট্যাক্সি ড্রাইভার বেঙ্গালুরুতে যেতে অস্বীকার করে, কিন্তু রায় জন ডিসুজা নামে একজন ট্যাক্সি ড্রাইভার তার ট্যাক্সিটি বেঙ্গালুরু নিয়ে যেতে প্রস্তুত হন, কিন্তু বিনিময়ে সে 30,000 টাকা ভাড়া চায়। হোটেল কর্মীরা এই ইনফরমেশন সূচনা সেটকে দেওয়ার মাত্র সে বলে যে টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, শুধু আমাকে একটা ট্যাক্সি এনে দিন, ভাড়া আমি মিটিয়ে দেবো। কিছুক্ষণ পর ডিসুজা তার গাড়ি নিয়ে হোটেলে পৌঁছন। তার কিছুক্ষণ পর সূচনা সেট তার লাগেজ নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসে। তখন রাত 1টা। ড্রাইভার তার ইনোভা গাড়িতে সূচনা সেটকে নিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেন। এখন অবধি সব কিছু ঠিক ছিল। সাধারণত কোনো অতিথি হোটেল থেকে বের হলে তার ঘর পরিষ্কার করা হয় যাতে অন্য অতিথিরা এসে থাকতে পারেন। হোটেলের একজন কর্মচারীও সেই কক্ষ পরিষ্কার করতে যান যেখানে সূচনা সেট ছিলেন। হোটেলের কর্মীরা যখন তার কাজ শুরু করে তখন সে ঘরের মেঝেতে কিছু লাল দাগ লক্ষ্য করে। যেসব দাগ দেখে কর্মচারীরা মনে করেন এগুলোর রক্তের ফোঁটা হতে পারে, তাই তারা হোটেল ম্যানেজারকে এই তথ্য দেন। ম্যানেজারও গিয়ে কক্ষটি পরিদর্শন করেন এবং তারপরে অবিলম্বে ক্যালাঙ্গুড থানায় ফোন করেন এবং ঘরে উপস্থিত রক্তের দাগ সম্পর্কে তাদের জানান। এই তথ্য পাওয়া মাত্রই ক্যালাঙ্গুড স্টেশন থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় কক্ষ তল্লাশি করতে। তারা রক্তের দাগও দেখতে পায়। এরপর হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই মহিলা যখন হোটেলে ঢুকেছিলেন তখন তার সঙ্গে ছিল একটি ছোট্ট শিশুও, কিন্তু যখন মহিলা যান তখন তার সাথে ওই ছোট্ট শিশু ছিল না। তা দেখে পুলিশ তৎক্ষণাৎ সূচনা সেটের মোবাইলে কল করে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে।
কিন্তু সূচনা সেটের মোবাইল নম্বরটি বন্ধ ছিল। এরপরে পুলিশ অফিসাররা হোটেল থেকে ড্রাইভারের নম্বর নেয়, যিনি তার গাড়িতে সূচনা সেটকে বেঙ্গালুরুতে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ গাড়ির চালককে ফোন করে ফোনটি সূচনা সেটকে দিতে বলে। পুলিশ সদস্যরা যখন সূচনা সেটের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে যে আপনার ছেলেও আপনার সাথে হোটেলে প্রবেশ করেছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় কেউ তাকে দেখেনি, তাই বলুন আপনার ছেলে কোথায়। এতে সূচনা সেট খুব স্বাচ্ছন্দ্যের সাথে উত্তর দেয় যে আমি সন্ধ্যায় শিশুটিকে আমার পাশের একটি আত্মীয়র কাছে রেখে এসেছি। পুলিশ সেই আত্মীয়র ঠিকানা চায় যেখানে তার ছেলেকে রেখেছিল বলে সূচনা দাবি করেছিল। পুলিশের অনুরোধে সূচনা সেট পুলিশ সদস্যদের লিখিত ঠিকানা দেয়। এলাঙ্গুট পুলিশ অবিলম্বে সূচনা সেটের মাধ্যমে পাওয়া ঠিকানার নিকটবর্তী থানায় যোগাযোগ করে এবং তাদের এই ঠিকানায় যেতে বলে এবং সেখানে কোনো শিশু আছে কিনা সেটা জানতে বলে। এখন কয়েকজন পুলিশ সদস্য সেই ঠিকানায় গিয়ে শিশুটির সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রাথমিক তদন্তে জানা যায় যে পুলিশকে দেওয়া তথ্য ভুয়ো ছিল। এবার পুলিশের মনে সন্দেহ জাগে আর বুঝতে পারে যে এটা একটা বড় সড়ো কোনো ঘটনার ইঙ্গিত। তখন পুলিশ আবার সূচনার গাড়ির ড্রাইভারকে ফোন করে আর ওকে বলে যে সে যেন অবিলম্বে গাড়ি নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করে, আর সে যে পুলিশ স্টেশনে যাচ্ছে এটা যেন সূচনা না জানতে পারে। তখন গাড়ির ড্রাইভার সূচনাকে বলে যে সামনের রাস্তায় অনেক জ্যাম, তাই একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের আরও তাড়াতাড়ি হবে। এই অজুহাতে চালক নীরবে গাড়ি নিয়ে যান কর্ণাটকের চিত্রদুর্গা এলাকার থানায়। তারপর চালক থানার সামনে গাড়ি থেকে নেমে ভেতরে যায় এবং আয়মঙ্গলার থানার গোয়া পুলিশ অফিসারদের সাথে কথা বলান। তখন গোয়া পুলিশ অবিলম্বে কর্ণাটকের পুলিশদের বলেন যে তারা যেন অবিলম্বে সূচনার লাগেজ চেক করেন এবং দেখেন যে ওখানে সব কিছু ঠিক আছে কিনা। বা সূচনা সেটের ছানবিন করার সময় পুলিশ যা দেখল তা দেখে তারাও চমকে উঠল। পুলিশের নির্দেশে সূচনা তার সবথেকে বড় ব্যাগটি খোলে এবং তার মধ্যে পুলিশ দেখতে পায় কিছু জামাকাপড় রয়েছে। এবার পুলিশ ওই ব্যাগ থেকে সব জামাকাপড় সরাতে শুরু করে। ওপরে ছিল জামাকাপড়, তারপর ছিল খেলনা, আর তারপরে ছিল একটি 4 বছরের বাচ্চার মৃতদেহ। পুলিশ যখন সূচনাকে জিজ্ঞেস করে এটি কে, তখন সূচনা বলে এটি আমার ছেলে, কিন্তু একে কারা খুন করেছে আমি জানি না। এই তথ্য সঙ্গে সঙ্গে গোয়া পুলিশকে দেওয়া হয়। কর্ণাটক পুলিশ সূচনা সেটকে গ্রেফতার করে আর তারপর তাকে কোর্টে হাজির করা হয়, যেখান থেকে তাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়। পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই যে খুনের মোটিভ খুঁজে বার করা, কারণ এখানে একজন মা তার সন্তানকে খুন করেছিল। তাই সূচনা সেটকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের শুরুতেই সূচনা বলেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে আর আমি জানি না কারা করেছে, কারণ আমি যখন ঘুমাতে গিয়েছিলাম তখন আমার ছেলে বেঁচে ছিল এবং যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার ছেলে মারা গিয়েছিল। সূচনা জানেন না যে তার ছেলেকে কে বা কারা হত্যা করেছিল। তারপর সে নিজেকে দোষারোপ করতে থাকে, যদিও সূচনা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। তো যতই সূচনা সেট নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক, শিশুটির যখন ময়না তদন্ত করা হয় তখন তাতে জানা যায় ময়না তদন্তে প্রায় 36 ঘন্টা আগে শিশুটির মুখে বালিশ চাপা দিয়ে অথবা শ্বাসরোধ করে তাকে শেষ করা হয়েছে। এর মানে হলো যে সময় শিশুটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই সময় শিশুটি তার মায়ের কাছে ছিল। যখন বেশ কয়েক দিনের পরিশ্রমের পরেও সূচনা সেটের মুখ থেকে কোনো তথ্য পাওয়া যায় না, তখন আরও অনুসন্ধানের জন্য পুলিশ কিছু সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের টিম এর সাহায্য নেয়, যাতে তারা সঠিক তথ্য সূচনার মুখ থেকে বার করতে পারে, কিন্তু তাদের কঠোর পরিশ্রম বৃথা যায়। যাই হোক, ইতিমধ্যে পুলিশ সেই ঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পায় যা এই তথ্যটিকে শক্তি দেয় যে শিশুটিকে
তার মা ছাড়া আর কেউ শেষ করেনি। পুলিশ তদন্তে আরও জানা গেছে যে সূচনা শেঠ ছাড়া অন্য কেউ ওই ঘরে প্রবেশ করেনি, কারণ সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এরম অবস্থায় সূচনা শেঠের ছেলেকে অন্য কেউ খুন করেছে, এরম বক্তব্য অর্থহীন। সূচনা শেঠ যখন পুলিশের সামনে মুখ খুললেন না, তখন সূচনার স্বামীকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়, আর স্বামী স্ত্রী দুজনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। যাই হোক, এটি দ্বারাও খুব বেশি তথ্য অর্জন করা যায় না। তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পুলিশ সূচনা শেঠ এবং তার স্বামী ভেঙ্কট রামনের পুরো পাস্ট বিস্তারিতভাবে পরীক্ষা করতে শুরু করে। তদন্তে জানা যায় সূচনা শেঠের স্বামী ভেঙ্কট রামন কেরালার বাসিন্দা। তারা দুজনেই জবের কারণে একে অপরের সাথে পরিচিত হয় এবং তারপর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং কিছু সময় পরে তারা 2010 সালে বিয়ে করে। বিয়ের বহু বছর পর তাদের ঘরে একটি ছেলের জন্ম হয়। ছেলের জন্মের পর তাদের সম্পর্ক উন্নতি হওয়ার পরিবর্তে আরও অবনতি হতে থাকে এবং ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে 2023 সালে দুজনেই ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন ফাইল করে। কিন্তু বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গেছিল যখন ছেলের কাস্টাডির কথা নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। সূচনা শেঠ চেয়েছিলেন ছেলে তার কাছে থাকুক, আর ভেঙ্কট রামন চেয়েছিলেন যেন পুত্রের কাস্টাডি তিনি পান। এই বিষয়ে দীর্ঘদিন আদালতে শুনানি চলছিল। সূচনা এবং ভেঙ্কট রামনের মধ্যে ব্যাপারটা এতটাই খারাপ হয়ে গেছিল যে সূচনা ভেঙ্কটকে তার ছেলের সাথে দেখা করতেও দেয়নি। এই বিষয়ে ভেঙ্কট আদালতে যান এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় যে ভেঙ্কট প্রতি রবিবার তার ছেলের সাথে দেখা করতে পারবেন, আর আদালত ভেঙ্কট রমনকে ইনফর্ম করে যে প্রতি মাসে 20,000 টাকা করে সূচনা শেঠকে সে অ্যালিমানি হিসেবে দেবে। এই সিদ্ধান্তের পরে 10 ডিসেম্বর 2023-এ ভেঙ্কট রমন তার ছেলের সাথে দেখা করে, কিন্তু এরপর 4-5টি রবিবার হয়ে যায় এবং ভেঙ্কট চাইলেও ছেলের সাথে সূচনা তাকে দেখা করতে দেয় না, কারণ কোনো না কোনো অজুহাতে সূচনা ছেলেকে নিয়ে বেঙ্গালুরু থেকে চলে যেতেন। ভেঙ্কট তার ছেলের সাথে দেখা করতে যেন না পারে, তাই 31শে ডিসেম্বর 2023-এ সূচনা তার ছেলেকে নিয়ে বেঙ্গালুরু থেকে গোয়ায় আসে। এখানে সে প্রায় 3 দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারপর একটি বড় হোটেলে থাকে এবং বেঙ্গালুরু ফিরে যায়। তথ্য অনুযায়ী পাওয়া যায় যে 36 ঘন্টা আগেই শিশুটিকে শেষ করে দেওয়া হচ্ছিল। এই অনুসারে হোটেলে প্রবেশের 2 ঘন্টার মধ্যেই সূচনা তার ছেলেকে শেষ করে এবং পরবর্তী একটা পুরো দিন তার ছেলের সঙ্গে হোটেলের ঘরে তালা বন্ধ করে সূচনা ছিলেন। এই সময় একবারের জন্যও সূচনা কিছু খেতে চায় না বা কারোর সাথে কথা বলে না। যাই হোক, যখন সূচনার স্বামী ভেঙ্কট রমন সূচনাকে তার ছেলের সাথে দেখা করানোর জন্য ফোন করার চেষ্টা করে, তখন সূচনা জবাবে একটি বার্তা পাঠায় যে পরবর্তী রবিবার আপনি আপনার ছেলের সাথে দেখা করতে পারবেন। যাই হোক, সে পারে না, কারণ ততক্ষণে শিশুটি আর বেঁচে ছিল না। এই পুরো বিষয়ে ইনফরমেশন অনুযায়ী সূচনা শেঠের মনোভাব প্রথম থেকেই অদ্ভুত মনে হয়। তাই কিছু লোক দাবি করতে শুরু করে যে সূচনা শেঠ সম্ভবত মানসিকভাবে ফিট নয়, এবং সেই তথ্য অনুযায়ী গোয়া পুলিশ সূচনা শেঠের মানসিক ভারসাম্য বিশেষজ্ঞদের সহায়তায় পরীক্ষা করে এবং এর ভিত্তিতে আদালতে একটি রিপোর্ট পেশ করে যে সূচনা শেঠ মানসিকভাবে একেবারে ফিট। এখন যদি মামলার বর্তমান অবস্থা নিয়ে কথা বলি, তাহলে এখনও সূচনা শেঠ একবারও শিশু হত্যার বিষয়টি স্বীকার করেনি। 2024 সালের মার্চ মাসে সূচনা শেঠের বাবা গোয়ার আদালতে আবেদন করেছিলেন যে সূচনা শেঠের মানসিক অবস্থা ভালো নয় এবং তাকে ডাক্তারদের একটি প্যানেল দ্বারা পরীক্ষা করা উচিত এবং তারপরেই আদালতের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই সূচনা শেঠকে এবার ডাক্তারের দল যখন পরীক্ষা করবে এবং তারপর এই রিপোর্ট যতদিন না আদালতে পেশ করা হচ্ছে ততদিন আদালতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে কেউ কেউ বলছেন যে সূচনা শেঠ একজন উচ্চযোগ্য বুদ্ধিমান মহিলা যে জানে কিভাবে নিজেকে বাঁচাতে হয়। তাহলে সত্যটা কি? এবার আপনারাই বলে দিন, সূচনা শেঠের কি শাস্তি হওয়া উচিত?
একটা মা যে নিজের সন্তানকে খুন করতে পারে সেরকম মায়ের কি শাস্তি হওয়া উচিত? আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ভিডিওর জন্য। আর আমাদের ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।